বোমাবাজি করতো, আমরা তো মিষ্টি ছুড়ে দিতাম না। আপনিও বোম ছুড়েছেন? আমি ছুটতাম না বললেও ভুল বলা হবে। মানে আপনিও বোম ছুড়েছেন? মমতা ব্যানার্জি যদি ভোটে যেতে পশ্চিমবঙ্গের জনগণকে হারতে হবে। মমতার ফাইলও আমরা দেব, এই সমস্ত সরকারের ফাইল আজ না হোক কাল আমরা দেব। এই কালটা তো এখনো অবধি এলো না। ফাঁসির দড়িতে গড়া দিচ্ছিল ব্রিগেড গ্রাউন্ডের মাঠে, দামাবাজ। নাম দ্য লিপস এন্ড বাউন্স, এই কোম্পানির মালিক কে? তার নাম অভিষেক ব্যানার্জি। যে আপনি তো প্রথমেই প্রসঙ্গটা তুলেছিলেন, তখন আপনার এই বক্তব্যকে সিরিয়াসলি নেওয়া হয়নি? সত্যি কথা বলতে গেলে যদি পার্টির মনে দুঃখ লাগে তাও আমি করব। 14ই মার্চ 2007 যখন নন্দীগ্রামে গুলি চলল, সে সময় তো বুদ্ধবাবু আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করেছিলেন, মনে আছে কিছু? মমতার কাছে হাতে পায়ে ধরেন, এই কারখানার জন্য আসছি। নমস্কার গৌতম বাবু, হ্যাঁ, কেমন আছেন? খবরের কাগজ পড়ছেন দেখছি, তো আজকের কোন খবরটা সব থেকে বেশি চোখে পড়লো? নির্লজ্জ আগ্রাসন, এই যে হেডিং দিয়ে ব্যাপারটাকে রেখেছি। যে ট্রাম্প দুদিন আগে বলল যে আমাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার শান্তির জন্য। কি শান্তি? আমি শান্তি এনেছি ভারতীয় উপমহাদেশে। ভারত এবং পাকিস্তান দুটো দেশ বহু বছর ধরে মারামারি করছে, আবার মারামারিতে লেগে গেছিল। আমার জন্য সেই মারামারি বন্ধ হলো। হয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান। আই হ্যাভ সেভ দ্য লট অফ দ্য ওয়ার্ল্ড। অনেক মানুষ বেঁচেছে, অ্যাটম বোম ইউজ হয়নি। এইরকমভাবে আমাদের কথাবার্তা প্রচুর বলেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে সেই আমেরিকার লোকেরাই বোমার বিমান সে বোমা মারছে কোথায়? ইম্পর্টেন্ট কান্ট্রি ভেনিজুয়েলা। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি প্রতিদিনই নিউজ পেপারটা ভালো করে পড়েন, অসুস্থতা থাকলেও। আমি তো বলতে পারি না যে পার্টিতে থাকবো আর পড়তে পারি এখনো কাগজ। এখন দেশের কোনো বিপদ সম্পর্কে আমার কোনো কনসার্ন নাই। নিয়মিত পড়েন খবরের কাগজ? নিয়মিত নিয়মিত। অনেকগুলো কাগজ পড়ি। মানে এগুলো কি এরকম ভাবেই পড়েন, কাগজ এনে হাতে নিয়ে, নাকি মোবাইলেও খবর পড়েন? না, মোবাইলে খবর পড়ি না। আচ্ছা, একদম কাগজ হাতে নিয়ে। আমি মোবাইল সিস্টেমের মধ্যে নেই। আচ্ছা, পড়ি, ডাক দিই, সেটা দাগও দেন, কাটি, আবার সেটা কেটে রাখেন। এটা কি মোবাইলে সব আছে। আমার কোন মনমোহন সিং কি বলেছিল এই ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, পঞ্চম যোজনার ব্যাপারে, প্ল্যানিং কমিশনের ব্যাপারে। আমি আড্ডা স্টেশনের দর্শকদের একটুখানি বলবো যে আজকে যিনি আমার অতিথি, তার আলাদা করে পরিচয় করানোর কোনো দরকার নেই। তার কারণ 2011 সাল পর্যন্ত তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন এবং 1987 থেকে 2011 এই টানা 5 বারের বিধায়কও হয়েছিলেন তিনি। একসময় দাপুটে সিপিএম নেতা। আমার সঙ্গে রয়েছেন গৌতম দেব। আজকে অনেক গল্প করব তার সঙ্গে, কিন্তু প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা ভিডিও। স্যার, আমি আপনাকে একটা ভিডিও দেখাবো, আপনারই ভিডিও। আতঙ্কে কি বলছে খেয়াল নেই মমতা ব্যানার্জি। কাকে জেলে পড়বে? আমাকে? অসীম দাশগুপ্তকে? বুদ্ধদেব ভট্টাচার্যকে? সূর্য মিশ্রকে? আর ফাইলের হয়ে দেখাচ্ছ? আমি শুধু পুলিশকে বলবো সইটা মমতা ব্যানার্জির যেন ফাইলে থাকে। কারণ আমরা যে ফাইল রেখে এসেছি সেটা এখন মমতা ব্যানার্জি দেখছে। মমতার ফাইলও আমরা দেব, এই সমস্ত সরকারের ফাইল আজ না হোক কাল আমরা দেব। সেই কালটা 3 দিন বাদে না 10 দিন বাদে, তার মধ্যে আমি যাচ্ছি না। এখান থেকে আমার প্রশ্ন যে এই কালটা তো এখনো অবধি এলো না। তো আসে তো নানান পথ দিয়ে। মমতা ব্যানার্জি যে উইকনেসগুলো আমি বলেছি পাবলিক মিটিংয়ে, পাবলিকলি বলেছি, ক্ষমতা থাকলে ও করুক। ওর দু একজন চেষ্টা করেছিল, ওর হয়ে ওর ভাইপো চেষ্টা করেছিল দুটি যাতে কেস করা আমার নয়। আমাকে উকিল লাগতে হয়েছিল তার জন্য, পয়সা খরচা হয়েছিল। কোনো সুযোগ পেলে ওকে বলে দেবো ওই পয়সাটা পাঠিয়ে দেওয়ার জন্য, সেটা পরে দেখা যাবে। কিন্তু ও এই যে কেসগুলো করলো, কেসগুলো রায় কি? কেসগুলো কমিশনগুলো কোথায়?
আমি গৌতম দেব এখানেতে জমি দখল করেছি, সিঙ্গুরেও নাকি নন্দীগ্রামেও তুলে দিয়েছে, সব টাটাদের ভাগিয়ে দিয়েছে, খুব আনন্দের ব্যাপার। ও টাটাদের ভাগিয়ে দিয়েছে, আর ও আমার শিল্পের কথা বলছে, শিল্প করে চাকরি দেবে ছেলে মেয়েদের বলছে। কি করবে? কিছুই করতে পারবে না। আর তারপর মিথ্যে কথা আমি বলেছি আপনি মিথ্যুক। আপনি মিথ্যুক আপনার পরিচয়ের থেকে শুরু করে শ্রীমতী কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সততার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়কে, কোনটা ঠিক? একটা সময় ছিল যখন মানে সিপিএম এর ভেঙে পড়া দুর্গের আপনি একদম বলিষ্ঠ প্রাচীর হয়েছিলেন। সেই সময় আপনার বক্তব্যের যে ঝাঁজ, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভয় পেতেন। সেই দিনগুলো আপনার মনে পড়ে? সে পেতো কি পেতো না আমি জানি না। ফাঁসির দড়িতে গড়া দিচ্ছিল ইয়েতে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে। বলছে আমি তাহলে এরকম গড়া দড়ি মরবো যদি বিচার না হয়, মুক্ত দড়ি ছুরি দিয়ে ফাঁসির ডামা বললো। ডামাবাজ, ও তো সব পুরো ডামাবাজ। আর কি পরিমাণ খুন খারাপি করছে দেখছেন না? এত খুন খারাপি যদি লোক পছন্দ করে তাহলে আলাদা কথা, এত খুন খারাপি লোক পছন্দ করে না তো, একদমই তাই। করে না। সেই জন্য মানুষ এরপরে যদি তৃণমূল ভোট পায়, সেই লোকটা কে যে তৃণমূলকে ভোট দিল, খালি তাকে দেখানোর জন্য কাগজে বিজ্ঞাপন দেওয়া উচিত। আপনি একটা সময় লিপস এন্ড বাউন্সের নাম বলেছিলেন এবং দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সেই ভিডিওটা আমি আপনাকে একবার দেখাতে চাই। এই যে কোম্পানি যার নাম দ্য লিপস এন্ড বাউন্স, এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরকে, তার নাম অভিষেক ব্যানার্জি। আমি প্রশ্ন রাখছি মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি চিট ফান্ড চালায় কিনা আপনি জানাবেন? আপনার কি মনে হয় যে আপনি তো প্রথমে এই প্রসঙ্গটা তুলেছিলেন, এখন এত দুর্নীতির খবর, তখন আপনার এই বক্তব্যকে সিরিয়াসলি নেওয়া হয়নি? একটা মন্ত্রিসভায় এতগুলো চোর হয়ে গেছেন, দুঃখের বিষয়। মন্ত্রী দ্বারা আমার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমার ভালো সম্পর্ক ছিল। উনি আমার ঘরে আসতেন দু এক সময়, বা আমি ওনাকে কিছু বলেছি, ফোনেও বলছি পড়াশোনার ব্যাপারে, যেহেতু আমি ছাত্র আন্দোলন করতাম। কিন্তু সেসব তো কিছু দাঁড়ায়নি। জ্যোতিপ্রিয় রাষ্ট্রোত্তর লাইন দিয়ে ওকেও আমি চিনতাম, ও রেখার যুক্ত হয়ে গেল। দুর্নীতি হচ্ছে, আমাদের দেশে দুর্নীতিটা বাড়ছে তো, এ নিয়ে কোনো সন্দেহ আছে? আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি একটু অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনি তো বেশ কয়েক বছর ধরে অসুস্থ রয়েছেন, আপনার স্পিচ থেরাপি চলছে। আপনি কি এর মধ্যে এই অসুস্থতা নিয়েও মাঝে মধ্যে পার্টি অফিসে যান এখন? যাই, কম যাই। কম? বেশিরভাগ সময় কাগজ পড়া এবং কাগজের থেকে মেটেরিয়াল বের করা। ধরুন আমি কাগজে সকালে চটপট করে আগে কাগজগুলো দেখে আমি হেডিংগুলোতে টিক মারেন? আচ্ছা, প্রয়োজনীয় সবচেয়ে যেটা মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, ফোকাল পয়েন্ট। আচ্ছা, সেইটা আগে টিক মারি, মানে সেটা আরো ডিটেলে যাবো। মানে এইটা করতেই দিনের অনেকটা সময় চলে যায়। একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আপনি তো অনেক ছোটবেলা থেকে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা, তো আপনার ছোটবেলাটা কিরম ভাবে কেটেছে? ছোটবেলা অন্য যে সবার যেভাবে কাটে সেভাবেই কেটেছে। মানে পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা। রাজনীতির প্রতি ইন্টারেস্টটা কবে থেকে? রাজনীতির প্রতি ইন্টারেস্টটা কলেজে পড়ার সময়। আমার বাবা সরকারি কলেজের লাইব্রেরিয়ান ছিলেন। আচ্ছা। সেই সময় উনি কোঅর্ডিনেশন কমিটি করা মানে জেলে যাওয়া, বড় নেতা হওয়া মানে জেলে যাওয়া। কোঅর্ডিনেশন কমিটি তো জেলে যদি নাও যায়, সিপিএম করলে জেলে যেতে হবে। সিপিএম করলে এই যেমন অবস্থা, সেই অবস্থায় উনি সিপিএমও করতেন বসিরহাটে। আচ্ছা। সিপিএম এর তো বাবাকে দেখেই কি রাজনীতির প্রতি আপনার ইন্টারেস্ট জন্মালো? প্রাথমিকভাবে নকশাবন্দীদের সাথে, কংগ্রেসের সাথে মারামারি কাটাকাটি হতো সব জায়গায়। সে মারামারি কাটাকাটিতে যুক্ত হলাম আমি।
হ্যাঁ, মারামারি কাটারিতে যুক্ত হতেন? যুক্ত হতাম, মানে কি করতেন? করতাম কি, ওরা বোমাবাজি করতো, আমরা তো মিষ্টি ছুড়ে দিতাম না। হ্যাঁ, আপনিও বোম ছুড়েছেন? আমি বোম ছুটবো কেন? আচ্ছা। আমার ছুটতে হবে সেরকম অবস্থা, সেরকম সংগঠন গড়িনি। বোম ছুটবে, বোম বোম ছোড়ার লোক আছে, এবং আমাদেরও অনেকে ছুটতো, আর আমি ছুটতাম না বললেও ভুল বলা হবে। মানে আপনিও বোম ছুড়েছেন? বোম বোম নিয়ে কারবার করতো তো, আচ্ছা। বোম নিয়ে কারবার করতো। ভয় লাগতো না? আপনি তো তখন ছোট ছিলেন, বয়স কম ছিল, ভয় লাগতো না? ভয় লাগা কি, অসাবধান হলে ফেটে যাবে, ফেটে গিয়ে সব লোক আমরা মরে যাবো, সে বুঝে সুঝি তো করছি। মানে একদম ডেয়ার ডেভিল ছিলেন? হ্যাঁ, তা ছিলাম। আচ্ছা। আপনি তো স্কুলে পড়ার সময় 7-8 থেকেই রাজনীতির প্রতি ইন্টারেস্টেড ছিলেন, তাই তো? রাজনীতি না বুঝে ইন্টারেস্ট নেওয়া যা বলে, সেটা হচ্ছিলাম। আচ্ছা, সেটা কিরকম ছিল? রাজনীতি কি বুঝবে, 7-8 ছেলে মাঝমাত বুঝে যাবে? সিপিআই সিপিএম এর যুদ্ধ হচ্ছে, সিপিআই একটা থিওরি দিচ্ছে, কংগ্রেস আন্দোলনে এই হচ্ছে, প্লেখানাও এই বলেছে, টটস্কি এই বলেছে। রাজনীতির কোন পার্টটা আপনাকে সব থেকে বেশি আকৃষ্ট করতো সেই সময়? না, রাজনীতিতে একটু জঙ্গি পড়ার ব্যাপারটা আমার ছিল, কিন্তু সে বেড়েছিল নকশালদের জন্য। আচ্ছা। নকশালরা আমাদের লোকদের মারতো, আমরা মারতাম। নকশালরা নতুন বোমা এনেছে, তৈরি করেছে, আমরা লাগিয়ে দিলাম আমাদের লোকদের। নকশাল যেন কোন লোকে, নকশাল বা কংসাল কোনো ক্রমে আমাদেরকে ওভার রাইড করতে না পারে। আপনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং সিদ্ধান্ত নিলেন যে ফুল টাইম পার্টি করবেন, তখন বাড়ি থেকে কেউ আপত্তি করেনি? মা বাবা কেউ আপত্তি করেনি? মার আপত্তিটা, মা তো পুরোনো দিনের মহিলার মতো, আর আমরা অনেকগুলো ভাই বোন, অনেকগুলো। আচ্ছা। বাড়িতে একটা মিটিং হয়ে যায়, ব্রাঞ্চ হয়ে যায়, আচ্ছা। শাখা। সেই জন্য বাবার তো এনকারেজমেন্ট ছিল, বাবা বাবা এনকারেজ করতেন? এনকারেজ করতো। আচ্ছা। তো আপনি পড়াশোনা এবং পার্টির কাজ দুটো একসাথে সামলাতেন, অসুবিধা হতো না? না না, শুনতে যাবে, পাস করেছি, ভালোভাবে পাস করেছি, অনেক নম্বর দিয়ে পাস করেছি। একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে সেই সময় যেহেতু আপনি অত ছোটবেলা থেকে রাজনীতিকে একদম চাক্ষুষ করছেন, এবং এই সময়কার রাজনীতি, কতটা পার্থক্য আপনার মনে হয়, কতটা পার্থক্য পরিবর্তন এসেছে রাজনীতিতে? প্রথম পার্থক্য যে চোখে পড়ছে, রাজনীতিবিদদের প্রতি মানুষের যে ভালোবাসাটা ছিল সেটা অনেক কমে গেছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের ভালোবাসা? এখন রাজনীতি তো লুম্পেনটা করে বেশি, রাজনীতির জন্য তো আলাদা সেট অফ মাইন্ড বা মানুষের দরকার নেই এখন। রাজনীতি করছে লুম্পেনরা। লুম্পেন কি? নিম্ন ভাষায় সমাজের অবক্ষয়ী অংশ। চাকরি নেই, বেকার ছেলে, বিএ পাস করেছি, বিএসসি পাস করেছি কোনো রকমে, এখন স্বপ্ন দেখছি কত রকম, বাড়িতে গিয়ে কি লাভ, সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি না, রাত গভীর হলে তবে যাচ্ছি বাড়িতে, এরকম একটা বেপরোয়া লাইফ নিয়েছে। তার সাথে বন্ধু বান্ধবের সাথে খেলা তাস খেলছি, জুয়া খেলছি, যে করে হোক দুটো পয়সা কামাচ্ছি। তো যে করে হোক দুটো পয়সা কামানোর ব্যাপার হলে যা হয়, এদের এইরকম মানুষদের বলেছেন লুম্পেন প্রলেতারিয়েত। তারা প্রলেতারিয়েত, বাট দে আর লুম্পেন। লুম্পেন ওই মানে বেপরোয়া, খুনে, সমস্ত অপরাধের সাথে যুক্ত থাকে, ভাড়া খাটে, সেসব আপনি এখন পাবেন এই জায়গায়। আপনার ছেলে সপ্তর্ষিও তো ফুল টাইম পার্টি করছে, তো তাকে আপনি কি টিপস দেন? টিপস আমি দিই, ও ভুল কাজ করলে আমি রিপোর্টটা রাখার চেষ্টা করি। আচ্ছা। রাখার চেষ্টা করি কোথায় মিটিং করতে যাচ্ছে, ও গেল মিটিং করতে, ও গেল কাকদ্বীপে মিটিং করতে, ও গেল কাঁচরাপাড়া মিটিং করতে। সেটা আপনি খোঁজ রাখেন রীতিমতো, মানে ট্র্যাক রাখেন? ট্র্যাক রাখি। আপনার কাছে আসে অ্যাডভাইস নিতে? হ্যাঁ, ও তো বিশেষ কিছু ঘটনা আছে, কাগজে বিশেষ কিছু বেরোলে সেটার জন্য দেখতে আসে। আচ্ছা। এটা কি হলো বাবা। কিন্তু এখন আমি অসুস্থ হওয়াতেও কিছু বুদ্ধি নিয়েছি, আর ও বড় হওয়াতে কিছুটা ও ছোটাছুটি করার জন্য টাইমটা কম হয়। আচ্ছা, এই যে আপনার টুপি পরার অভ্যাস, এটা কি সুভাষ চক্রবর্তীকে দেখে হয়েছে? না না,
প্রথম হয়েছিল আমার মাথায় অপারেশন হয়েছিল। ও আচ্ছা। এই যে ও কি হয়েছিল? এটা এটা বিকট অপারেশন, আচ্ছা বিকট অপারেশন। আচ্ছা। এবং আমার আই হ্যাভ বিন অ্যাটাক বাই পার্কিনসন ডিজিজ। ওকে। পার্কিনসন ডিজিজে পৃথিবীতে আজ পর্যন্ত একটা ওষুধ বেরোয়নি, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজে। ক্যান্সারেরও ওষুধ বেরিয়ে যাচ্ছে, কিন্তু পার্কিনসনের কোনো ওষুধ নেই। একটা সময় ছিল যখন খবরের কাগজ খুললেই হেডলাইনে তার নাম থাকতো। এখন সময়ের দাবি মেনেই হেডলাইনে জায়গা করেছে অনেক নতুন খবর। 70 ছুঁই ছুঁই গৌতমবাবু এখন সেই অর্থে হয়তো প্রাক্তন, তবু রাজনীতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। সারা দিন ধরে খবরেই থাকেন, কাগজের হেডলাইন কেটে কেটে জমিয়ে রাখেন নিজের কাছে। রোজ হয়তো ভাবেন পার্টি অফিসে যাবেন, সেই পুরনো গলার ঝাঁঝে চাঙ্গা করবেন রাজ্যে প্রায় নেই হয়ে যাওয়া সিপিএমকে। কিন্তু ওই যে শরীর বড় বালাই, সঙ্গ দেয় না আর। নিজের অসুখের কথা বলতে গিয়ে ঢোক গিললেন যেন। কেমন অসহায়ের মতো শোনালো যখন বললেন এই অসুখের কোনো ওষুধ নেই। 11 সালের ভোটের আগে সুভাষ চক্রবর্তী চলে গেলেন। আপনার কি মনে হয় যে সুভাষ চক্রবর্তী চলে যাওয়াটা বড় প্রভাব ফেললো? বিরাট প্রভাব হয়েছে পশ্চিমবাংলা পার্টির উপর, সারা রাজ্যের পার্টির উপর প্রভাব ফেলেছে। সুভাষদা না থাকাতে অল ইন্ডিয়াতেও আমাদের কিছু অসুবিধা হয়েছে। আচ্ছা, কিরকম? যেহেতু উনি জেনারেল সেক্রেটারি অফ দ্য এসএফআই ছিলেন, and not only general secretary, he is most popular general secretary, one of the most popular general secretary, আমি এক নম্বর নাও বলি, সুভাষ চক্রবর্তী ছিলেন। আর পশ্চিমবাংলায় তো সমস্ত জেলায় সুভাষদা অবাধ গতি ছিল, and he knows how to speak in the party, এবং সত্যি কথা বলতে গেলে যদি পার্টির মনে দুঃখ লাগে তাও আমি করতে হবে। সত্যি কথা, আমি যেটা সত্য বুঝেছি, আমার সত্যটাকে যদি মিথ্যা প্রমাণ না করতে পারো ততক্ষণ আমি সেই কথা বলে যাবো। সুভাষ চক্রবর্তী আমি যা বুঝেছি তার ভিত্তিতে আমি দেখেছি যে সুভাষদা অন্যদের সাথে মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, তাই জন্য সুভাষ চক্রবর্তী সম্পর্কে একটা ভুল ধারণা কিছু কিছু লোকের তোলার চেষ্টা করেছিল। আমি আর সুভাষদা গেছিলাম, সুভাষদা এবং আমি দুজনের প্লেনে করে গেছিলাম দিল্লিতে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সুজিতের কাছে। কি বলতে, যে নেপাল দেব ভট্টাচার্যকে আপনারা কেন তাড়ালেন? আমার পার্টির সেন্ট্রাল কমিটির সেক্রেটারি, সারা ভারতের সেক্রেটারি, তারা এক্সপেল করেছে, সেই কাগজ শৈলেন্দ্র দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে এটা ঠিক হয়েছে কি? তবে যদিও কিছু কথা বললেন, শুনলাম, তারপরে নেপালকে তিষ্ঠ করলাম। তারপর নেপাল লাস্ট পার্টিতে মর্যাদা সহকারে নেপাল কাজ করছিল, মারা গেল। সুভাষ চক্রবর্তী আমাকে প্রথমে নিউ টাউন করবো, আমি দৈনিক ঘুরে যাচ্ছি, আর কিছু নেই আমার কাছে, এত বড় শহর করবো, 1000 কোটি টাকা খরচা হবে। তখন সুভাষদাকে বললাম, সুভাষদা আমার তো জমি কিছু নেই, আমার লোক চিফ ইঞ্জিনিয়ার, হাউজিং বোর্ডের চেয়ারম্যান, এরা আসবে বসবে, তুমি কি চাও? বাংলা ভাষায় কথা। আচ্ছা আচ্ছা, কি চাও তুমি? আপনি আপনার ওই যে গেটের সামনে জায়গাটা আছে না, ওখানে একটু জায়গা দিলেই আমি আমার অফিস ওখানে করে নিতে পারি। কবে লাগবে তোমার? আজকে নিয়ে নাও, চিঠি কাল দিও। আপনি যেহেতু নিউ টাউনের জমির কথা উল্লেখ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওখানে তিনি দুর্গাঙ্গন করবেন। এবং সেটা নিয়ে আপনি কিছুদিন আগে প্রেস কনফারেন্সও করেছেন। এই ব্যাপারটায় আপনি কি বলতে চান? কিসের দুর্গা, কিসের কি? রাজনীতিতে দুর্গা আসছে, কালী আসছে, মানুষ সরোবর আসছে, কৈলাস আসছে, এই সমস্ত নিয়ে কি কারবার করবো? আমার রাজনীতিবিদদের সাথে কি সম্পর্ক আছে? দুর্গা অঙ্গন করছে, ওইটা আমাদের যে ল্যান্ড ইউজ ম্যাপে আছে,
ল্যান্ডিং ম্যাপে আছে ওটা খেলার জায়গা হবে, ওপেন ওপেন ফিল্ড, যে জায়গাটা দিয়েছিলাম আমরা, হুম। সেই জায়গাটা এখন না নিয়ে উনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার দৌলতে সরকারটা যেহেতু ওনার হাতে, ওনার কিছু বেশি দিন থাকবে না, কয়েকদিনের ব্যাপার। মমতা ব্যানার্জি কোনো চান্স নেই। মমতা ব্যানার্জি ওর দলের লোকদের গ্যাস খাওয়ানোর জন্য যাইছে তাই বলতে পারে। আমি বলছি মমতা ব্যানার্জির কোনো ভোটে জেতার চান্স নেই। আর মমতা ব্যানার্জি যদি ভোটে যেতে পশ্চিমবাংলার জনগণকে হারতে হবে। এই সমস্ত কিছু করার পরে আজ পর্যন্ত যা করে বেড়াচ্ছে ও, সব জায়গায় করে বেড়াচ্ছে ও আর ওর ভাইপো। আচ্ছা, একটা সময় তো আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মোটামুটি যথেষ্ট রেগুলার কথা আমার হয়। তো আমার সাথে আছে। এখন কথা হয় না এখন কথা হয় না, মনে হয় ফোন নাম্বার এসেছে আমার কাছে। আচ্ছা, এখন কথা হয় না। দরকার হলে ফোন করবো, দরকার হয়নি। আপনি অসুস্থ যখন থাকেন তখন উনি ফোন করে খোঁজ নেন? না সে করতে আর মতো টাইম কোথায় পাবে? ও কত লোকের পিছনে লেগে আছে, আমার পিছনে লেগে আছে, সবার পিছনে লেগে আছে। দিল্লি খারাপ, বম্বে খারাপ, সব খারাপ, ও দেখে নেবে, নির্বাচন কমিশনকে দেখে নেবে, অমুককে দেখে নেবে, সিপিএমকে দেখে নেবে, ওখানে হুমায়ুন কবির এসছে তাকে দেখে নেবে, দুনিয়ার সবাইকে দেখে নেবে। এবং তৃণমূলের লোকদের বোঝা উচিত তৃণমূল দলটা করেছে মমতা ব্যানার্জি, তৃণমূল দলটা তুলে দেবে মমতা ব্যানার্জি, তুলে দেবে। একটা জিনিস বলুন যে 14ই মার্চ 2007 যখন নন্দীগ্রামে গুলি চললো, সে সময় তো বুদ্ধবাবু আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করেছিলেন, মনে আছে কিছু? মনে আছে, কিন্তু নন্দীগ্রাম তার জন্য তো কমিশন করা হলো। নন্দীগ্রামকে আপনারা যদি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা করেন বা তেলেঙ্গানায় বিপ্লবী সরকার গঠন করার সাথে তুলনা করেন, তাহলে মুশকিল। নন্দীগ্রামের ঘটনা আদৌ শেষ না। নন্দীগ্রামের জায়গা সিলেকশন করেছিল বুদ্ধদা, ঠিক, বুদ্ধদা এবং সূর্য মিশ্র প্রধানত উদ্যোগী হয়েছিলেন। আর নিরুপম সেন ইন্ডাস্ট্রি মিনিস্টার, তার ইন্টারেস্ট ছিল ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রিয়াল চাকরি হবে। ইন্ডাস্ট্রি ছাড়া কি করে করবে, যেটা বুদ্ধ বারবার বলছিল। আমি তো বসেছিলাম মমতার সাথে, মমতা জ্যোতিপুর ঘরে গেছিল, আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব পড়েছিল নিয়ে যাওয়া। তো জ্যোতিপুর সাথে আলোচনা করছি মমতা ব্যানার্জি, তো সেখানে যা ইচ্ছে তাই বলছে, ও যা মনে আসছে তাই বলছে, কোনো কথা জ্যোতিপুর বিদগ্ধ মানুষ, দেরি হয়ে যায়, কম কথা বলেন, তাকে বলছে কি বলছে মাথা মুন্ড ঠিক নেই। আচ্ছা, এসব বলছে, কোন জমি কি জমি কিছু জানে না, জানার কোনো ধৈর্য নেই। সেসব খালি পাশে একটা ব্যাগ আছে, মেয়েদের ব্যবহার করে, কাপড়ের ব্যাগ হলে যা হয়, তার মধ্যে গোড়াগত কাগজ আছে, কাগজে চুক্তি কিসের কি জায়গা আছে সেসব কাগজ জানি না, ওখানে ব্যাগের মধ্যে হাত দিয়ে ঢোকাচ্ছে আর কাগজগুলো নিচ্ছে, করছে আর রাখছে, এই করে যাচ্ছে। আর যদি উৎসাহ বলছে না এটা হবে না, আর বুদ্ধ আপনার সর্বনাশ করে দিচ্ছে, বুদ্ধকে আপনি সরিয়ে দিন, বুদ্ধকে সরিয়ে দেবে যদি ইয়ের কথায়, মমতা ব্যানার্জির কথায়। তা আমি তো বলছি কি করছি এটা, বুকেই যাচ্ছে যে তখন থেকে। আপনার তো অতটা জমি না হলেও চলবে, আমরা যে জমির কথা বলছি তার চেয়ে অনেক কম জমি দেবো। আমরা আমাদের গাছপালা যেখানে লাগিয়েছি, একটা কারখানা করতে গেলে তার কত প্রিকন্ডিশন আছে, তো ওখানে অত বড় কারখানা যখন হবে, গাড়ি তৈরি হবে, পশ্চিমবঙ্গের গাড়ি তৈরি হয় না খুব একটা, অত গাড়ি তৈরি হবে, সেখান থেকে ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়াটা অ্যাবজর্ব করার জন্য আমাদের গভর্নমেন্ট গাছ লাগাতে হবে। গাছ যে জায়গায় আমরা লাগাবো ঠিক করেছি, সেই জায়গাটা আমরা বাদ দেবো আপনাকে, তার থেকে কিছুটা নিয়ে বাদ দিয়ে দেবো, সেখানে আপনি দিচ্ছেন। ওর ৭৭ কত একর একটা আটকে গেছিল, ও ঘুরে ফিরে সেই না এইটা না করলে, মানে ও ডিসাইডেড যে এইটা নিয়েই ও ভোট করবে এবং এইটা এরপরে এমন জায়গায় নিয়ে যাবে, গুলি চলবে, এইসব হবে। আপনার কি মনে হয় যে এই নন্দীগ্রামের ঘটনার পর বুদ্ধবাবুর রেপুটেশনটা কোথাও ধাক্কা খেয়েছিল, সেই জন্য তৎকালীন পার্টি সেক্রেটারি বিমান বসু আপনাকে মুখ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? না না, বুদ্ধদা বিমানদা একসাথে আছে বরাবর। রেপুটেশন ধাক্কা খায়নি আপনি বলছেন? রেপুটেশন প্রশ্ন আলাদা, তার বিমান বসুর সাথে যেটা বললে সেটা বোগাস। আচ্ছা,
এতদিন জেনে এসছে সিপিএম মানে গরিবদের জমি দেওয়া, একদম। সিপিএম মানে জমি নেওয়া না। হুম, কংগ্রেস জমি নেয় মানে বোঝে, সিপিএম জমি নিচ্ছে মানে বুঝবে না। বোঝাতে হবে, বোঝাতে হবে, বুঝলে বুঝবে। আমি করিনি, এখানে 30,000 বিঘে জমি, এটা কি নন্দীগ্রাম সমুদ্রের ধারে পচা জায়গা, যাওয়া যায় না সেখানে, সেই জায়গার সাথে এই জায়গার তুলনা হয়? রায়হাট টাউনশিপ, হুম, সব বড়লোক, সব দেশের বড়লোকরা এখানে এসে হাজির হচ্ছে এখন রায়হাটে। হুম, সেইখানে আমি জমি তুললে হুম, বুঝতে পারবে না, এটা কোনো ব্যাপার না। কিন্তু কিছু গ্যাপ হয়ে গেছিল, সে গ্যাপ তলার সাথে উপরে হোক, উপরের মধ্যে হোক, তলার মধ্যে হোক, কৃষকদের সাথে মানুষের হোক, ম্যান ভার্সেস পার্টি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় অন্য কিছু হচ্ছে, কিছু খুঁজো খবরাখবরের অসুবিধা হয়েছিল। কিছুদিন আগে আমরা সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীর একটা ইন্টারভিউ করেছিলাম, আমি আপনাকে দেখাচ্ছি সেই ক্লিপিংটা। আমি এমনও খবর বলছি যে যখন চারিদিকে চেঁচামেচি হলো যে সিপিএম এর হারমাত বাহিনী জঙ্গলমহলে প্রচুর ঘাঁটি করে, তারা ক্যাম্প করে ওইখানে লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে, গুলিগোলা চালাচ্ছে, মানে নানা রকম কাজ করে বেড়াচ্ছে, বুদ্ধবাবু তখন গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন যে ওই কতগুলো হারমাত বাহিনীর ক্যাম্প আছে সেগুলো দেখার জন্য। গোয়েন্দা বিভাগ খোঁজ নিয়ে জানতে পারে যে ওইখানে 42টা ক্যাম্প আছে। বুদ্ধবাবুর কাছে বুদ্ধবাবু বলেছিলেন গোয়েন্দা বিভাগকে তার কাছে রিপোর্টটা জমা দেওয়ার জন্য। দেখা যায় যেদিন রিপোর্টটা জমা পড়বে তার আগের দিন বিকেল বেলা মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছেন যে 42টা হারমাত ক্যাম্প আছে জঙ্গলে, কি করে চলছে। পরের দিন মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করার পরের দিন এক গোয়েন্দা কর্তা বুদ্ধবাবুর কাছে রিপোর্ট জমা দিয়েছেন যে 42টা হারমাত ক্যাম্প আছে। বুদ্ধবাবু তখন বলেন যে আমি আগের দিন বিরোধী নেত্রী প্রেস কনফারেন্স থেকে জেনে গেছি। তার মানে বোঝা যাচ্ছে পুলিশ কিভাবে খবরটা লিক করে ওনার কাছে পৌঁছে। তার আপনার কি মনে হয় যে সরকার সরাতে কনস্পিরেসি করা হয়েছিল? বিরোধী নেত্রীর সাথে যুক্ত ছিল পুলিশ, এইভাবে আমি বলবো না, কিন্তু পুলিশও তো মানুষ, পুলিশ দেওয়ার পরিচয় নেই। কংগ্রেস বাড়ির ছেলে যদি পুলিশ হয়, সে কিছু করতে পারবে না, সে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আচ্ছা, এই যে সিঙ্গুর নন্দীগ্রাম পরপর এই ঘটনাগুলো ঘটছিল যখন, সেই সময় তো ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন যে সবাই তো মানুষ, তো বুদ্ধবাবু তো ধাক্কা খাচ্ছিলেন, তখন কতটা ভেঙে পড়তে দেখেছিলেন ওনাকে? একদম মমতার সাথে যখন মিটিং করছে, বুদ্ধা যেটু বসে আছে, আমি যাচ্ছি, আর আমাদের আছে জয়কৃষ্ণ, আচ্ছা, জয়কৃষ্ণ ঘোষ আছে, কি করে আছি, আর পার্থকে নিয়ে আসছিল মমতা সাথে করে, একটু ঘরে ঢোকার আগে একটু ওয়েটিং রুম আছে, ড্রাইভাররা বসে, অন্যরা বসে, আচ্ছা, আচ্ছা, সেখানে একটু ডাক পড়বে তবে যাবে। ওইখানে আমরা সব চলে গেলাম, পার্থকে মমতা নিল না, বললো পার্থ বললো যে আপনি যান ওদিকে গিয়ে বসুন, ওই ঘরটা বসুন, ওয়েটিং রুমে গিয়ে বসুন। ওয়েটিং রুমে ওয়েট করতেই থাকলো। আজ বুদ্ধা, আমি দেখেছিলাম তথ্যকেন্দ্রে, যখন আমরা মিটিং করি তথ্যকেন্দ্রে, আমরা দেখছি যে বুদ্ধা তখন মানে মমতাকে বলছে, আমি আমার ভাষায় বলি সব জায়গায়, যে মমতার কাছে হাতে পায়ে ধরেন বুদ্ধা, বাকি সবই করতে হচ্ছে, যে মমতার কাছে রাজি হয়, আপনি আমাকে ছেড়ে দিন, আমার এটা আটকাবেন না, আমাকে এটা করতে দিন, কারখানা করতে দিন, এই কারখানার জন্য আর্থি, এবং আজকে আমি দেখাবো সব জিনিস আপনার যা বাজারে পাচ্ছেন, এই আপনাদের এই সমস্ত যন্ত্রপাতি সবই হচ্ছে ওই পেট্রোকেমিক্যাল সব। এবং কত চাকরি যে হতো সেইটি বুদ্ধার কষ্টের জায়গা ছিল, এইটা আমি করতে পারলাম না, আমাকে আটকে দিল, এই দুঃখটা ছিল ওনার ছিল। খুবই উনি ভেঙে পড়তে দেখেননি আপনি কখনো? ভেঙে পড়তে নন্দীগ্রামের ঘটনার পর যে পার্টির এই অবস্থা হয়েছিল, সেটার হাল ফেরানোর জন্য তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি পার্টির মুখ হয়ে প্রচারেও নেমেছিলেন, তো সেই সময়টা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে? না, পার্টির মুখ হয়ে বললাম, আমি নিশ্চয়ই পার্টিতে একটা কর্মকর্তা বন্ধু ছিলাম, কর্মকর্তা মানে এরকম লিডারশিপে ছিলাম, পার্টনার পার্সন হিসেবে। লাস্ট বুদ্ধা চাইছিল হোক, সেটার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু অনেক কোটি টাকার দরকার। সেটা হচ্ছে এই টেলিভিশন চ্যানেল, আচ্ছা, এই যে আজকাল আছে আনন্দবাজারের
স্টার আনন্দ আছে, এই যে আমাদের একটা টেলিভিশন চ্যানেল হবে, কিন্তু টাটা চলে গেল। এটা হচ্ছে বুদ্ধদাও দুঃখ হয়েছিল। আচ্ছা, একটা প্রসঙ্গ আপনার মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে নেতাইয়ের ঘটনা। নেতাইয়ের ঘটনাটার পর আপনার কি মনে হয়েছিল যে সরকার আবার আসবে? এটা হয়েছে কেন? নেতাই মারা গেছে কারা, কজন নেতার লোক, কজন বাইরের লোক, সেটা দেখতে হবে। আচ্ছা। নেতাই একটা যুদ্ধবাজ মুন্নাবাহিনী কলকাতাতে গেছিল, তারাও সেখানে তার মধ্যে যুক্ত ছিল। সেই জন্য নেতাইয়ের বিষয়টা বলা আমার পক্ষে মুশকিল। আমি ওর ডিটেলসে যাইনি, আর সেটা বলতে পারবো না। কিন্তু সিঙ্গুর চণ্ডীগ্রাম আমার কাছে স্পষ্ট। পার্টির লোকজনকে তো আপনি খুব চার্জড আপ করতেন, বিভিন্ন বক্তৃতা দিতেন, তারা আপনার কথা শুনে চলতো। তো তারপরেও 2011 সালে এই হার, তো কেউ কারোর হয়তো মনে হয়েছিল যে আপনি বেশি বলে ফেলেছেন, তো সেই সমস্ত কথাগুলো মনে পড়লে আপনার খারাপ লাগে? খারাপ লাগা ভালো লাগার প্রশ্ন না। কোনো একটা ছোট কেউ বললো আর খারাপ হয়ে গেল, তো কষ্ট হয়ে গেল। কেউ একটা গ্যাস খাওয়ালো আমায়, আমি খুব আনন্দিত হয়ে গেলাম, এরকম তো আমরা না। বলছে কেন, কি কারণে বলছে, সেটা বোঝার চেষ্টা করি। আমি প্র্যাকটিসে কত লোকের সমালোচনা করি, আমি যদি করতে পারি ও করতে পারবে না। ক্ষমতায় থাকার সময় আপনি যাদেরকে এত সাহায্য করেছেন, এত রকম ভাবে তাদেরকে হেল্প করেছেন বিভিন্ন সময়, তারা এখন আপনার খোঁজ নেয়? তারা খোঁজ নেয় কি খোঁজ নেয় না, সে খোঁজ আমি নিই না। কি নিবি খোঁজ, সবাই যে নিজের কাজে ব্যস্ত। কিছু কিছু নেয়। কোথাও না কোথাও তো সেই বিষয়টা আপনাকে আঘাত দেয় যে তাদের জন্য আমি অনেক কিছু করেছি একটা সময়। না না, সেসব এক্সপেকটেশনটাই নেই নাকি? বুঝলেন। খোঁজ নেয় না যারা, তাদের তো আপনি বললেন, কারা খোঁজ নেয় এখন? বিরোধী দলের কেউ আছেন যারা ফোন করে জিজ্ঞাসা করেন কেমন আছেন গৌতম বাবু? দেখা হয় না তো আমার সঙ্গে। ফোন করে খোঁজ নেন না? আপনি তো ফোন ধরতে পারেন। হ্যাঁ, ফোন ধরতে পারি। অধিকাংশ সময় ফোনটা বাজতে থাকে, ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আচ্ছা। ততক্ষণ আমি নামি না, নামতে পারি না। এখন তো সম্পর্ক যে একটা খারাপ জিনিস মমতা ব্যানার্জি করে গেল, এটা চলবে। এই বিরোধী পার্টি সরকারি পার্টি, এই যে পার্টিগুলো আলাদা আলাদা ছাপা মারা হচ্ছে, এই যে সম্পর্কের মানে রাজনৈতিক সম্প্রীতি যেটা সেটা থাকছে নষ্ট না, হয়ে গেছে বলছেন? অবশ্যই। আচ্ছা, এই যে 15 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, রাজত্ব করছেন এখানে, তো কতটা পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? পরিবর্তন তো এসেছে। আমাকে আপনারা একটা কারখানা দেখান, একটা, দুটো দেখাতে হবে না। পশ্চিমবঙ্গে এত কারখানা, একটা দেখান মমতা ব্যানার্জি করেছে আমলে, এবং সেখানেও 5,000 বেশি চাকরি দিয়েছে, 5,000। এই দুটো শর্ত পূরণ করে এমন একটা কারখানা পাবেন না, কারণ সেটা করতে পারেননি। মমতা ব্যানার্জি স্বীকার করেন না, কিন্তু আমাদের সাথে, বিরোধীদের সাথে একমত হয়ে অনেক কাজ করতে পারতাম, অনেক আদায় করতে পারতাম, কিন্তু মমতা ব্যানার্জি সেসব তাল নেই, কোনো সহযোগিতার লাইন নেই। কনফ্রন্টেশন, অলওয়েজ কনফ্রন্টেশন। কনফ্রন্টেশন gives a benefit. আচ্ছা আমি মমতা ব্যানার্জিকে দরকার হলে ফোন করেছি। আচ্ছা। মমতা ব্যানার্জির ফোন নাম্বার, ও তো মানে চুয়া কারবারের মতো ব্যাপার আছে। ও ফোন নাম্বারটা আজকে ওর যেটা আছে কাল শেষ রাখবে, সেটা তো সিকিউরিটি পারপাস, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল। আচ্ছা, রাজ্যটা কি, রাজ্যটা সিকিউরিটি প্রবলেমটা কি আমরা তো দেখছি তো। আর সিকিউরিটি গাড়ি আছে, সব আছে, কিন্তু ওর ফোনে ও একদিন অন্তর না, সিকিউরিটিটা ফোন নাম্বার পাল্টানোর অধিকার আছে, কারো কারো অধিকার আছে, কিন্তু মমতা ব্যানার্জি সেটা এত ব্যবহার করতো যে আমি একদিন ফোনে মনোমৃত্যুর একটা কথা বলছিলাম, মনোমৃত্যু বললো একটা কথা যে আপনি ফোন নম্বরটা মমতা ব্যানার্জির
বলুন এটা করে দিতে, এই কাজটা যে কাজের জন্য কথা হচ্ছিল। তারপরে দেখা গেল মমতা বলছে, আচ্ছা গৌতমবাবু আমাকে ফোন করেছে, আপনি কি মদনকে কোনো ফোন নাম্বার দিয়েছেন? আর কেন মদন এই নম্বরটা পেলো কোথায়? পাগল, ক্রস চেক আপ করছে পুলিশের মতো যে আপনি ফোন নাম্বার দিয়েছেন কিনা। মদনকে ধরবে, ঠাকুর মদন। একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কুপন কেলেঙ্কারির কথা, যেটা আপনি প্রথমবার সামনে এনেছিলেন এবং তারপরেই সারদা মামলা, সারদা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে এলো, কোটি কোটি টাকা দুর্নীতি, এবং এখন সুদীপ্ত সেনও জামিন পেয়ে যাচ্ছেন, মানে জামিন পেয়ে গেছেন। তো এই প্রসঙ্গটা, এই ব্যাপারটা আপনাকে আঘাত দেয়? আঘাত দেবে মানে কি? আঘাত দেবে একটা আশা থাকলে, যে আশা থাকতে একটা ভালো কিছু হবে। তাই সেই আশাটাই ছিল না আপনার? আপনার আশা থাকেন, সরকার রাষ্ট্র তো ব্যাপার আছে। আপনাদের যেটা বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিতে মমতা ব্যানার্জির সরকার উত্তীর্ণ হতে পারেনি। কেন পারেনি? এই যে আপনি বললেন 15 বছর চাষে, 15 বছর চলাটাই যদি তোমার শিক্ষা হয়, চলো 14 পারছো, 16 বছরের মাথায় তুমি সরে যাচ্ছ। আচ্ছা, এই যে 11 সালের ওই যে টালমাটাল একটা পরিস্থিতি চলছিল, সেই সময় তো নিশ্চয়ই আপনার সবার সাথেই কথা হতো। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তখন আপনার বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা হতো, রাজনৈতিক হোক বা অন্য কিছু। ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে উনি সব থেকে বেশি চিন্তিত থাকতেন, আপনার কি মনে হয়? শিক্ষা, শিক্ষা, বিশেষ করে তল দিকে শিক্ষা, উপর দিকে তল দিকে শিক্ষাটা, গরিব মানুষের মধ্যে শিক্ষার প্রচার ঠিকই হচ্ছে, কাজ ঠিক করছে কিনা, মাস্টারমশাইরা ঠিক করে ক্লাস নিচ্ছে কিনা, প্রতিদিন আসছে কিনা, এই জন্য ভাবছেন খুব। না, আর ইন্টারভিউ কন্টিনিউ করা সম্ভব হয়নি। অসুস্থ হয়ে পড়েন গৌতমবাবু। আরও অনেক কথা বলার ছিল বোধহয় ওনার। ইন্টারভিউ শেষ করতে হবে, আর আমার মাথায় ঘুরছে গৌতমবাবুর ওই কথাটা। ক্যান্সারেরও ওষুধ বেরিয়ে গেল, কিন্তু আমার অসুখের কোনো ওষুধ নেই। এবার লাইট ক্যামেরা গোছাতে হবে, প্যাক আপ। গৌতমবাবু মনে মনে হয়তো বলতে থাকলেন, বুদ্ধদা কারখানাটা খুব করতে চেয়েছিল, পারল না। এই সিঙ্গুরে এতদিনে কি হতো, বিশাল কারখানা মাথা দাঁড়াতো। আগামী বিধানসভা ভোটে হাওয়া ঘুরবে কিনা আমাদের জানা নেই, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে ক্যামেরার সামনে আমরা ভীষণভাবে মিস করি গৌতমবাবুকে। আড্ডা স্টেশনের বিভিন্ন রকম পডকাস্ট আপনারা দেখছেন, কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।